গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা সেমিস্টার ফিফথের তোমাদের এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির একটি কবিতা হোলি থার্সডে সেটা আমরা ডিসকাস করতে চলেছি। তো এই কবিতাটি হোলি থার্সডে এটি উইলিয়াম ব্ল্যাকের লেখা একটি খুব সুন্দর একটা কবিতা। এই কবিতাটি উইলিয়াম ব্ল্যাক তার দুটো ভার্সন অর্থাৎ দুটি বিভিন্ন আলাদা গ্রন্থে তিনি এটা প্রকাশিত করেছিলেন। এই কবিতাটি প্রথমত তার সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স এই দুটি গ্রন্থের মধ্যেই এই কবিতাটি রয়েছে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস হোলি থার্সডে সং ফ্রম সংস অফ ইনোসেন্স। হোলি থার্সডে কবিতাটি যেটি প্রথম ভার্সন অর্থাৎ সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া সেটির ডিসকাশন আমরা আজকে শুরু করছি। তো দেখো, সবচেয়ে প্রথমে আমরা আমাদের যে কবি অর্থাৎ উইলিয়াম ব্ল্যাক তার সম্পর্কে দু একটা কথা আমরা জানবো। উইলিয়াম ব্ল্যাক ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ রোমান্টিসিস্ট, অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্যের তিনি রোমান্টিক লিটারেচারের তাকে অগ্রদূত বলা হয়। প্লাস এছাড়া তিনি ছিলেন একজন বিখ্যাত মানবতাবাদী কবি। ইয়েস, হি ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান পোয়েট। তিনি তার লাইফের অধিকাংশ সময়টাই সেই যুগের অর্থাৎ 19 শতকের সমাজের যে নির্দয়তা, সমাজে যে সমস্ত অন্যায় অবিচার যে জিনিসগুলো চলছিল সে সময়ে, সেই সমস্ত অন্যায় অবিচার এবং সামাজিক শোষণের বিরুদ্ধে তিনি সর্বদাই লেখালেখি করেছেন। এবং তার যদি আমরা বিখ্যাত ওয়ার্কগুলো দেখতে চাই তাহলে আমরা দেখব তিনি অনেক বিখ্যাত বিখ্যাত ওয়ার্ক লিখেছেন, যেমন ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হেল, দ্য টাইগার, দ্য ল্যাম্ব, এগুলা হচ্ছে তার সব বিখ্যাত ওয়ার্ক। এবং তিনি যে দুটো ওয়ার্কের জন্য খুব বেশি ফেমাস সে দুটো হচ্ছে সংস অফ ইনোসেন্স, যেটি 1789 সালে তার প্রকাশিত, আর আরেকটি হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স, যেটি তার 1794 সালে তিনি প্রকাশ করেছিলেন। তো আমাদের বর্তমানের যে কবিতা হোলি থার্সডে সেটা দুটো ভাবেই দুটো ভার্সনেই সেই কবিতাটা রয়েছে, কিন্তু আমরা আজকে এই ভিডিওতে সংস অফ ইনোসেন্স নামে যে গ্রন্থটি রয়েছে সেইখান থেকে নেওয়া হোলি থার্সডে কবিতাটা আমরা আজকে ডিসকাস করব। তো এই যে হোলি থার্সডে, এই দিনটা কেন গুরুত্বপূর্ণ, এই দিনটার কি হয়ে থাকে সেটা আমাদের আগে জানতে হবে। তো হোলি থার্সডে বেসিক্যালি একটা খ্রিস্ট ধর্মের একটা পবিত্র দিন মনে করা হয়। খ্রিস্ট ধর্মের একটা পবিত্র সপ্তাহ থাকে ইস্টার, সেই পবিত্র ইস্টারের একটা দিন হচ্ছে হোলি থার্সডে। হোলি থার্সডে বলতে স্পেসিফিক্যালি একটা দিনকে এখানে ডেডিকেট করা হয় যেটাকে বলা হচ্ছে অ্যাসেনশন ডে, অর্থাৎ জিসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট যিনি এই পৃথিবীতে ছিলেন, তিনি এই পৃথিবী থেকে যখন মারা যান, এই পৃথিবী থেকে যখন তিনি চলে যান, তার আহ, তার সেই দিনগুলোকে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মে বিভিন্নভাবে সেই দিনগুলোকে সেলিব্রেট করা হয়। তো তেমনই একটা দিন হচ্ছে হোলি থার্সডে। ঠিক আছে, আজকের দিনে এটাকে আর হোলি থার্সডে না বলে এটাকে মন্ডি থার্সডেও বলা হয়। তাহলে হোলি থার্সডে কে আর কি নামে বলা হয়? হোলি থার্সডে কে আর মন্ডি থার্সডেও বলা হয়। এগুলা পরীক্ষার সময় তোমাদের শর্ট কোশ্চেনে অনেক সময় আসতে পারে, তাই এগুলো তোমাদের জানা দরকার। তো অ্যাকচুয়ালি এই হোলি থার্সডের দিনে হয়ে কি থাকে সেটা আমরা এবার জানবো। তো বেসিক্যালি দেখো, হোলি থার্সডে একটা স্পেসিফিক দিন, যে দিনে লন্ডনে তখনকার দিনে একটা বাৎসরিক উৎসবের মতো এই হোলি থার্সডে দিনটা উদযাপন করা হতো। প্রায় প্রায় 6000 বিভিন্ন অরফেনেজ বা যারা অনাথ আশ্রমের যারা ছেলে মেয়ে, অথবা যে চ্যারিটি স্কুলগুলো ইংল্যান্ডে সেই সময় খুব বিখ্যাত ছিল, সেই চ্যারিটি স্কুলগুলোর যারা দরিদ্র বাচ্চা, সেই তাদেরকে শহরে, ইংল্যান্ডের শহরে তাদের একটা প্যারেড করানো হয়। তারা পায়ে হেঁটে সকলেই, সব বাচ্চারা যারা অনাথ আশ্রমে থাকে, যারা চ্যারিটি স্কুলে পড়াশোনা করে, সেই সমস্ত দরিদ্র বাচ্চারা পায়ে হেঁটে এই হোলি থার্সডের দিনে তারা তখনকার বিখ্যাত বড় যে ক্যাথেড্রাল রয়েছে ইংল্যান্ডের, যার নাম সেন্ট পলস ক্যাথেড্রাল,
সেই সেন্ট পলস ক্যাথেড্রালের দিকে তারা রওনা দেয়। সেই বড় সেন্ট পলস ক্যাথেড্রালে তারা জমা হয়ে সেখানে তারা প্রে করে, ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে সেই বাচ্চারা। তো সেই দিনটার উল্লেখ করেই আমাদের আজকের কবিতা। তো দেখো, যদি আমরা এই কবিতাটা একটু ভালো করে ধ্যান দিয়ে দেখি, তো এই কবিতাটাতে টোটাল 3টা কোয়াট্রেন আছে। কোয়াট্রেন মানে কি? কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের স্টাঞ্জা। তো এই কবিতাটাতে 3টি কোয়াট্রেন রয়েছে এবং এই কবিতাটি একটি রাইম স্কিমে রাখা, অর্থাৎ এই কবিতাতে তুমি ছন্দ পাবে। ঠিক আছে? ছন্দটা কিরকম? এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ এ বি বি, অর্থাৎ প্রথম লাইনের শেষ শব্দ দ্বিতীয় লাইনের শেষ শব্দের মধ্যে ছন্দ পাবে, আবার তৃতীয় লাইনের শেষ শব্দ এবং চতুর্থ লাইনের শেষ শব্দের মধ্যে তুমি ছন্দের মিল পাবে। তাই এটা রাইম স্কিম হচ্ছে এ এ বি বি। এগুলো অনেক সময় পরীক্ষার সময় তোমাদের ইউনিভার্সিটিতে শর্ট কোশ্চেন হিসাবে আসে। তো চলো এবার আমরা দেরি না করে আমরা কবিতায় আসি। হোলি থার্সডে আজকের আমাদের কবিতা, যেটা সংস অফ ইনোসেন্স থেকে নেওয়া। ঠিক আছে? দেখো প্রথম লাইন, ইট ওয়াজ অন এ হোলি থার্সডে দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন। তো প্রথম লাইনে দেখতে পাচ্ছি আমাদের এই কবিতাটা কি বিষয় নিয়ে? একটা স্পেশাল দিনকে নিয়ে আমাদের এই কবিতা, যেই দিনের নাম হচ্ছে পবিত্র বৃহস্পতিবার। সেই দিন কি করা হয়েছে? সেই দিনে যত ইংল্যান্ডের নামি দামি যে অরফেনেজ বা অনাথ আশ্রম রয়েছে, বা বড় বড় যে দরিদ্র বাচ্চাদের জন্য যে চ্যারিটি স্কুল রয়েছে, সেইখানের বাচ্চারা এই দিনে তারা একটা প্যারেড করে, তারা একটা পদযাত্রা করে। কোথায় যায় তারা? তারা যায় সেন্ট পলস ক্যাথেড্রালে। ঠিক আছে? তো প্রথম লাইনেই কবি এটা উল্লেখ করেছেন যে এটা ছিল একটা পবিত্র বৃহস্পতিবারের দিন, যেই দিন বাচ্চাদের ইনোসেন্ট অর্থাৎ নিষ্পাপ, ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, ফেস অর্থাৎ মুখমণ্ডল, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। তাহলে একটা বিশেষ দিনে, হোলি থার্সডে দিনে চ্যারিটি স্কুল এবং অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খুব সুন্দর করে তাদেরকে পরিষ্কার করানো হয়, তাদেরকে ভালো করে স্নান করিয়ে ভালো কাপড় জামা পরিয়ে এই দিন তাদেরকে তৈরি করা হয়। ঠিক আছে? এমনকি দ্বিতীয় লাইন দেখো এরপর, দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন। এই বাচ্চারা যারা হোলি থার্সডের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যারা তৈরি হয়ে বেরিয়েছে, তাদের কাপড়ের কালার কি রকম? বিভিন্ন ভাইব্রেন্ট কালার আমরা দেখতে পাচ্ছি, লাল, ব্লু, গ্রিন, সব বিভিন্ন রকমের কালারের জামা কাপড় পরে বাচ্চারা কিন্তু এবার হাঁটতে আরম্ভ করেছে। তো দেখো, এইখানে তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে রাখি, এটা এই কথাগুলোর মধ্য দিয়ে, এই 2 লাইনের মধ্য দিয়ে কবি এটা বোঝাবার চেষ্টা করেছে যে এখানে যে বাচ্চাগুলোর আজকে পরিষ্কার করানো হয়েছে, যাদেরকে আজকে ভালো কাপড় পরানো হয়েছে, তার মানে কি? তার মানে কি বছরের আর বাকি দিনগুলোতে তাদের কি পরিষ্কার কাপড় পরানো হয়নি? বা তাদেরকে কি সারা বছর ধরে এইভাবে যথেষ্ট ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়নি? কবি আমাদেরকে সেই দিকটার দিকে ইঙ্গিত দিচ্ছেন। আজকে এই হোলি থার্সডের দিনে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আর বাকি দিন নিশ্চয় তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে করা হয়নি। কারণ তারা চার্চের কর্তৃপক্ষ বলো বা স্কুলের অথরিটি বা যারা অরফেনেজের যারা অথরিটি, যারা কর্তৃপক্ষ, তারা ভালো করে জানে যে আজকেই বাচ্চাদেরকে সকলের সামনে পাবলিকলি তাদেরকে দেখা যাবে। তাই তারা তাদের ইমেজটা ভালো রাখার জন্য এই বাচ্চাদেরকে ভালো পোশাক পরিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আজকে রাস্তায় নামিয়েছে। তারপরের লাইন, গ্রে হেডেড বিডলস ওয়াকড বিফোর উইথ ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তো এই যে বাচ্চারা পবিত্র বৃহস্পতিবারের দিনে নিষ্পাপ শিশুরা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা 2 বাই 2 অর্থাৎ দুজন দুজন করে তারা সারিবদ্ধভাবে বিভিন্ন কালারফুল ড্রেস পরে তারা যে প্যারেড শুরু করেছে, সেই প্যারেড, সেই পদযাত্রার মাঝে রয়েছে কারা? গ্রে হেডেড বিডলস, অর্থাৎ সাদা পাকা চুল যুক্ত বিডলস। বিডলস
অর্থাৎ বিডেলস কাদেরকে বলা হয় তোমরা লিখে রাখবে, বিডেলস হচ্ছে এ সেরেমোনিয়াল অফিসার অফ এ চার্চ। একজন চার্চের যে বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে তাদেরকেই বিডেল বলা হয়। ঠিক আছে, চার্চের অফিসিয়াল যারা কার্য নির্বাহ দেখে তাদেরকে বলা হয় বিডেল। তো এই বয়স্ক লোকেরা, চার্চ কর্তৃপক্ষের বয়স্ক লোকেরা, তারা কি করছে, তারাও এই পদযাত্রা, এই প্যারেডের সাথে তারাও কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং তাদের হাতে কি রয়েছে, তাদের হাতে রয়েছে ওয়ান্ড, WAND। ওয়ান্ড শব্দের অর্থ হচ্ছে ছড়ি। সেই ছড়িটা কি রকম আবার, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। সেই ছড়িটা একেবারে সাদা ধবধবে, কিসের মতো, বরফের মতো সাদা। তাহলে দেখো, ওই চার্চের কর্তৃপক্ষরা যারা গ্রে হেডেড, কারণ তারা বয়স্ক, তাদের চুল হয়তো পেকে গেছে, তো সেই চার্চের অফিসিয়ালরা, বিডেলরা, তারা কি করছে, তারা এই বাচ্চাদের মাঝে মাঝে রয়েছে। কেন? কারণ তারা এই বাচ্চাদেরকে সংঘবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন এবং তাদের উপর এদেরকে দেখার দায়িত্ব রয়েছে। তারা এই বাচ্চাদেরকে কন্ট্রোল করছে, তারা এই বাচ্চাদেরকে দেখে শুনে নিয়ে যাচ্ছে। তাই তাদের হাতে রয়েছে একটা ছড়ি, এবং সেই ছড়িগুলা কি কিসের মতো, ছড়িগুলো একেবারে বরফের মতো সাদা ধবধবে। তবে দেখো, এই যে একটা জায়গা যেখানে ছোট বাচ্চারা, শিশুরা, নিষ্পাপ শিশুরা লাইন ধরে ধরে তারা সেন্ট পলের ক্যাথেড্রালের দিকে যাচ্ছে, সেখানে চার্চ কর্তৃপক্ষ যেভাবে হাতে ছড়ি নিয়ে আছে, তাতে আমরা বুঝতে পারছি যে কতটা আন্ডার কন্ট্রোল এই বাচ্চাদেরকে রাখা হয়। এই বাচ্চারা পুরো এদের অধীনে থাকে, এদের আন্ডার কন্ট্রোল থাকে। আমরা জেনারেলি জানি যে বাচ্চারা নিষ্পাপ হয়, তারা খুব সহজ সরল মনের হয়, তারা দুষ্টুমি একটু আধটু করতে ভালোবাসে। কিন্তু দেখো, এই যে চার্চ কর্তৃপক্ষের লোকেরা, এরা যেভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে এরা এদেরকে কন্ট্রোল করে রাখে। তাদের হাতের ছড়ি, তাদের হাতের ছড়ি এটা প্রমাণ করে দিচ্ছে যে কোনো রকমের বদমাইশি, কোনো রকমের দুষ্টুমি করলে কিভাবে এই বাচ্চাদেরকে, এই নিষ্পাপ বাচ্চাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, সেটাও এই হাতের ছড়িটার দ্বারা বোঝানো হয়েছে। তো দেখো, হাতের ছড়িকে তুলনা করা হয়েছে ধবধবে সাদা বরফের সাথে। তো এখানে একটা ফিগার অফ স্পিচ, সিমিলি ব্যবহার করেছেন কবি। ঠিক আছে, কারণ কোনো জিনিসকে ডাইরেক্ট যদি কোনো একটা জিনিসের সাথে কম্পেয়ার করা হয়, তখন তাকে আমরা বলি সিমিলি। তো এখানে ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি। তারপরের লাইনটা দেখো, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস দে লাইক থেমস ওয়াটার ফ্লো। তারা সকলেই এভাবেই চলতে থাকে, সেই নিষ্পাপ শিশুগুলি, বাচ্চারা এভাবে চলতে থাকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা হাই ডোম, হাই ডোম অর্থাৎ বিশাল উঁচু গম্বুজ, অফ পল। তাহলে হাই ডোম অফ পল বলতে এখানে সেন্ট পলের যে বড় ক্যাথেড্রাল সেটাকে বোঝানো হয়েছে। এবং তারা সেখানে পৌঁছে যায় কিসের মতো, তারা পৌঁছাচ্ছে সেখানে থেমস নদীর জলপ্রবাহের মতো। থেমস কি, ইংল্যান্ডের একটা পপুলার নদী, একটা খুবই আহ, পবিত্র নদী, ইংল্যান্ডের একটা খুব ফেমাস নদী হচ্ছে থেমস। তো এখানে বাচ্চাদের যে চলে যাওয়াটা, সেই জিনিসটাকে তুলনা করা হচ্ছে থেমস নদীর জলপ্রবাহের সাথে। কেন? কারণ থেমস নদীর মধ্যে যেভাবে ন্যাচুরালনেস রয়েছে, থেমস নদী যেভাবে নিজের নির্দিষ্ট গতিপথে চলে, এখানে এই শিশুরা, নিষ্পাপ বাচ্চারা, তারাও কিন্তু নির্দিষ্ট গতিপথে এবং নিজের প্রকৃতস্থ হিসাবে একটা নির্দিষ্ট অর্ডারে তারা বয়ে চলেছে, তাই এদেরকে থেমস নদীর সাথে তুলনা করা হয়েছে। তো এখানে একটা সিমিলি ব্যবহার করা হয়েছে, যেখানে বাচ্চাদের গতিপথকে থেমস নদীর সাথে তুলনা করা হয়েছে। তো দেখো, এই চাইল্ড লাইনের, এই মাত্র 4 লাইনের মধ্যে আমরা কিন্তু কয়েকটা ফিগার অফ স্পিচ পেয়েছি। প্রথমে আমরা কি পাচ্ছি, প্রথমে আমরা পাচ্ছি সিমিলি। সিমিলি কিভাবে পাচ্ছি, যেখানে প্রথম ওই যে গ্রে হেডেড বিডেল চার্চ কর্তৃপক্ষের লোকেরা, তাদের হাতে যে ছড়ি রয়েছে সেটা ধবধবে সাদা, ঠিক স্নো বা বরফের মতো। তো এটা একটা ফিগার অফ স্পিচ সিমিলি। নেক্সট, লাইক থেমস ওয়াটার ফ্লো, যেভাবে থেমস নদীর জল বয়ে চলে নিজের নির্দিষ্ট গতিপথে, সেভাবে বাচ্চারাও চলেছে সেন্ট পলের ক্যাথেড্রালের দিকে। তো এটা একটা ফিগার অফ স্পিচ সিমিলি। আর কি, এখানে বিভিন্ন তুমি ভিজুয়াল ইমেজারি দেখতে পাবে। ঠিক আছে,
কালার কন্ট্রাস্ট দেখতে পাবে, যেখানে দেখো তুমি বাচ্চারা যেভাবে কাপড় পরে রয়েছে, বিভিন্ন ব্রাইট কালার, রেড, ব্লু, গ্রিন, এই সমস্ত ভিজুয়াল কালার তিনি ব্যবহার করেছেন উইলিয়াম ব্ল্যাক। দেখো দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি বলেছেন, ও হোয়াট মাল্টিটিউড দে সিমড দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। অর্থাৎ এইখানে ছোট বাচ্চাদের যে আহ, ছেলেরা, শিশুরা, তারা এখন যারা সেন্ট পলের ক্যাথেড্রালে পৌঁছে গেছে, তারা সেখানে বসে রয়েছে, এবং সেখানে বসে তাদের যে ভিড়, সেই ভিড় দেখে নিয়ে কবি তাদেরকে তুলনা করেছেন লন্ডনের ফুলের সাথে। ঠিক আছে, ছোট্ট শিশুদের তুলনা করা হয়েছে লন্ডনের ফ্লাওয়ারের সাথে। তারা হচ্ছে লন্ডনের ফুলের মতো। কেন? কারণ তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এবং তারাই হচ্ছে এই শহরের, এই দেশের সৌন্দর্য আসল। ছোট বাচ্চারাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য, একটা দেশের গর্ব, বা একটা দেশের অহংকার। তাই তাদেরকে ফ্লাওয়ার্স অফ লন্ডন কবি বলেছেন। নেক্সট লাইন, সিটেড ইন কোম্পানিজ দে সিট উইথ রেডিয়ান্স অল দেয়ার ওন। তারা, এই বাচ্চাগুলো যখন একসাথে বসে রয়েছে সংঘবদ্ধভাবে, তারা কিভাবে বসে রয়েছে? তারা একসাথে, সিটেড ইন কোম্পানিজ, দেখো পরের লাইনটা, তারা একসাথে একসাথে বসে রয়েছে, এবং তাদের থেকে একটা রেডিয়েন্স, RADIANCE, রেডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভা বা দীপ্তি, ব্রাইটনেস। তো সেই প্রভা, তাদের প্রভা কিন্তু চারপাশে ফুটে উঠছে। তারা যখন একসাথে বসে রয়েছে, সেই বাচ্চাদের নিষ্পাপ, বাচ্চাদের প্রভা, দীপ্তি, ব্রাইটনেস চারপাশে ছড়িয়ে পড়ছে। আর কি পরের লাইন দেখো, দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার বাট মাল্টিটিউডস অফ ল্যাম। এই যে বাচ্চারা রয়েছে, এদের সংখ্যাকে একসাথে কবি বলছেন দ্য হাম অফ মাল্টিটিউডস, অর্থাৎ এদের একসাথে, মাল্টিটিউড মানে সংখ্যায় বেশি মাত্রায়, হাম মানে হচ্ছে গুঞ্জন ধ্বনি। যখন বাচ্চারা একসাথে সেই ক্যাথেড্রালের মধ্যে বসে রয়েছে, তাদের গুঞ্জন ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়ছে। আর এই গুঞ্জন ধ্বনি নর্মাল গুঞ্জন ধ্বনি নয়, এই গুঞ্জন ধ্বনি হচ্ছে ল্যাম, অর্থাৎ মেষ শাবক, অর্থাৎ যেটাকে আমরা ভেড়ার বাচ্চা বলি, সেই ভেড়ার বাচ্চার মতো সুর এখানে তাদের ফুটে উঠছে। তাহলে দেখো, ভেড়ার বাচ্চার ইমেজটা খ্রিস্ট ধর্মে খুব একটা পবিত্র ইমেজ মনে করা হয়। কারণ জিসাস ক্রাইস্ট বা যিশু খ্রিস্ট, তোমরা দেখবে অনেক ছবিতে, দেখবে যিশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্টের কোলে ভেড়ার বাচ্চা অনেক সময় থাকে। কারণ জিসাস ক্রাইস্ট নিজেও মানতেন যে শিশু ভেড়া খুব একটা পবিত্র জিনিস, তার সাথে কোথাও না কোথাও একটা গডের ডাইরেক্ট কানেকশন আছে। তো এই কারণে তিনি, অর্থাৎ জিসাস ক্রাইস্ট, সবসময় নিজের পাশে ভেড়ার বাচ্চাদের রাখতেন। তো এইখানে বাচ্চাদেরকে, ওই অনাথ দরিদ্র বাচ্চাদেরকে ভেড়ার বাচ্চার সাথে তুলনা করে কবি এইটা বোঝাতে চাইছেন যে এরাও কিন্তু ঈশ্বরের সান্নিধ্য এবং প্রিয় মানুষ। ঠিক আছে, তাই এদেরকে তুলনা করা হয়েছে মাল্টিটিউডস অফ ল্যাম্ব। থাউজেন্ডস অফ লিটল বয়েজ এন্ড গার্লস রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ড। এবং এরা যখন প্রে করছে, এরা যখন প্রার্থনা করছে, সেই ক্যাথেড্রালের মধ্যে প্রায় হাজার হাজার ছোট ছোট বাচ্চারা, লিটল বয়েজ এন্ড গার্লস কি করছে? রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, তারা তাদের যে নিষ্পাপ যে হাতগুলো, সেই হাতগুলো উপরের দিকে উঠাচ্ছে। কিসের জন্য? ঈশ্বরকে প্রে করার জন্য, ঈশ্বরকে প্রার্থনা করার জন্য। তাহলে এখানে দেখো, আমি আগেই বলেছি, প্রায় প্রায় 1000 6000 সেই সময়ে তারা কিন্তু বাচ্চা সেন্ট পলের ক্যাথেড্রালে পৌঁছাতো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জা। দ্বিতীয় স্ট্যাঞ্জা আমরা কি দেখতে পাচ্ছি? সেন্ট পলের ক্যাথেড্রালের মধ্যে বাচ্চাদের ভিড় রয়েছে, তাদেরকে তুলনা করা হয়েছে ফ্লাওয়ার্স অফ লন্ডন, লন্ডনের ফুলের সাথে তুলনা করা হয়েছে, এবং তাদেরকে মাল্টিটিউডস অফ ল্যাম্ব, অর্থাৎ মেষ শাবক বা ভেড়ার বাচ্চাদের সাথে তুলনা করা হয়েছে, এবং তারা সংখ্যায় হাজার হাজার। ঠিক আছে, তো এই দ্বিতীয় স্ট্যাঞ্জে আমরা কি কি ফিগার অফ স্পিচ পেয়েছি? প্রথমত পাচ্ছি আমরা মেটাফার। দেখো, এই শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে তুলনা করা হয়েছে ফ্লাওয়ার্স অফ লন্ডন, অর্থাৎ লন্ডনের ফুলের মতো এরা। আর কি? মাল্টিটিউডস অফ ল্যাম্ব, এরা হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে ঠিক যেন শিশু ভেড়াদের মতো। ঠিক আছে, আর কি এখানে আমরা লাস্ট স্টাঞ্জা বা স্টাঞ্জা 3 তে আমরা এবার এই গল্পের বা এই কবিতার উপসংহারে পৌঁছাচ্ছি। দেখো,
Now like a mighty wind they raise to heaven the voice of song. এবার কবি বলছেন তারা যখন একসাথে প্রার্থনা শুরু করেছে, সেই ছোট বাচ্চারা তারা কি করছে, লাইক এ মাইটি উইন্ড, তারা ঠিক যেন একটা দমকা হাওয়ার মতো। তো দেখো ছোট বাচ্চাদের সুর একসাথে যখন তারা প্রে প্রে করছে, সেই সুরকে তুলনা করা হয়েছে মাইটি উইন্ড অর্থাৎ দমকা হাওয়ার সাথে। এই প্রশ্ন, এটার থেকে প্রশ্ন আসে অনেক সময় যে বাচ্চাদের মিলিত সুরকে কেন মাইটি উইন্ড বা দমকা হাওয়া বলা হয়েছে। তাহলে দেখো দমকা হাওয়া যেমন ক্ষমতাবান, ক্ষমতাশীল, যেমন শক্তিশালী হয়, এই বাচ্চারা যারা একে একে যখন থাকে, একা একা থাকে, তখন তাদের সুরের মধ্যে সেই জোর থাকে না। কিন্তু আজ যখন এই দরিদ্র অনাথ বাচ্চারা একসাথে এক ছাদের নিচে সবাই পৌঁছেছে, তাই তাদের যে গলার সুর, সেই সুরের মধ্যে আজ শক্তি রয়েছে, তাদের ঐক্যবদ্ধতার প্রমাণ দিচ্ছে এই জোরালো সুর। তাই একে মাইটি উইন্ড বা দমকা হাওয়ার সাথে কবি তুলনা করেছেন। দে রেজ টু হেভেন দ্য ভয়েস অফ সং, তাদের আওয়াজ একেবারে স্বর্গে পৌঁছাচ্ছে। স্বর্গে কে থাকে? স্বর্গে ঈশ্বর থাকে। তাহলে দেখো বাচ্চাদের গলার আওয়াজ, বাচ্চাদের স্বর, বাচ্চাদের মিলিত ঐক্যবদ্ধ সুর ডাইরেক্ট কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছায়, কবি এটা বলতে চাইছেন। অর লাইক হারমোনিয়াস থান্ডারিংস দ্য সিডস অফ হেভেন অ্যামাং, এবং এদের যে গলার স্বর, এদের যে মিলিত সুর, ঐক্যবদ্ধ সুর, সেটাকে কবি আবার তুলনা করছেন কিসের সাথে? থান্ডারিং অর্থাৎ বিদ্যুতের চমক বা বিজলির চমকানির সাথে। এদের এই যে বাচ্চাগুলো রয়েছে, এদের প্রেয়ার, এদের প্রার্থনা এত পাওয়ারফুল, এত এত পাওয়ারফুল, সেটা যেন ঈশ্বরের বাসস্থান অর্থাৎ স্বর্গকে পর্যন্ত যেন এই ঐক্যবদ্ধ সুর যেন ঈশ্বরের বাসস্থান স্বর্গকেও কাঁপিয়ে দিতে পারে। তো তাদের প্রেয়ারের মধ্যে, এই বাচ্চাদের ঐক্যবদ্ধ প্রেয়ারের মাধ্যমে এত ক্ষমতা আছে সেই প্রেয়ারে, যে তা ঈশ্বরের স্বর্গকেও যেন কাঁপিয়ে দিতে পারে, এবং ডাইরেক্ট ঈশ্বরের মনে এদের আওয়াজ, এদের সুর কড়া নাড়ে। তাই এরা খুব স্পেশাল। বিনিথ দ্যাম সিট দ্য beneath them sit the aged man, wise guardians of the poor, এবং এদের কাছেই একটু দূরে কোথাও না কোথাও আরো কিছু এজেড ম্যান, বয়স্ক লোক যারা বসে রয়েছে, যারা নিজেদেরকে এই দরিদ্র বাচ্চাদের গার্জিয়ান বা অভিভাবক হিসাবে বলে, তারাও ওইখানেই বসে রয়েছে। তো দেখো এই লাইনটার মধ্যে কবি কত সুন্দর একটু কটাক্ষ করেছেন সেই সমস্ত লোকেদেরকে যারা মনে মনে ভাবে যে তারা অনুদান দিয়েছে এবং তাদের অনুদানেই এই বাচ্চারা ভালো খাওয়া পড়া পাচ্ছে। সেই মানুষগুলোকে একটু আইরনি, একটু কটাক্ষ করেছেন কবি। কিভাবে? যদি তুমি মনে করো যে তুমি অনুদান দেওয়াটাই তোমার কর্তব্য, অনুদান দিতে গেলেই তোমার সব পাপ ধুয়ে যাবে, তাহলে এটা একটা তোমার ভুল ধারণা। তোমার অনুদানের মধ্যে প্রেম, ভালোবাসা, স্নেহ অবশ্যই থাকা দরকার। অমন এমন অনুদানের কোনো দাম নাই যে অনুদানটার মধ্যে বাচ্চাদের জন্য স্নেহ, মমতা, ভালোবাসা না থাকে, সেই অনুদানের কিচ্ছু দাম নেই। বলছে যে বিনিথ দেম সিট দ্য এজেড ম্যান, ওয়াইজ গার্জিয়ানস অফ দ্য পুয়ার, সেই সামনেই যারা নিজেদেরকে গরিব বাচ্চাদের অভিভাবক বলে মনে করে, সেই তারা কি করে? দেন চেরিশ পিটি, তারা শুধুমাত্র এদেরকে দয়া করে। তো বাচ্চারা শুধু দয়ার পাত্র নয়, কবি বলছে তারা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসারও প্রতীক। lest you drive an angel from your door, আর যদি তুমি সেটা না করছো, যদি তুমি চ্যারিটি করছো, যদি তুমি অনুদান দিচ্ছ, কিন্তু তোমার অনুদানের মধ্যে যদি প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা যদি নাই, তার মানে সেই অনুদানটা তোমার কোনো কাজের নেই। তুমি আসলে তোমার বাড়ির দরজা থেকে একটা ছোট বাচ্চার মাধ্যমে ঈশ্বরের দূতকে তুমি ফিরিয়ে দিচ্ছ, কারণ বাচ্চারাই হচ্ছে ঈশ্বরের দূত। তো তোমার অনুদানের মধ্যে ভালোবাসা, মায়া, মমতাও থাকা দরকার, তা না হলে তোমার অনুদানের কিচ্ছুটি দাম নেই, এটাই বলছে। তো দেখো এইগুলো লাস্ট কয়েকটা লাইন কবিতার শেষ স্ট্যাঞ্জা। এখানেও আমরা কিছু ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি। প্রথমত সিমিলি, যেখানে বাচ্চাদেরকে দমকা হাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তারপর হারমোনিয়াস থান্ডারিং, যেখানে বাচ্চাদের ঐক্যবদ্ধ সুরকে
থান্ডারিং এর সাথে তুলনা করা হয়েছে, এবং এই শেষ স্টাঞ্জায় আয়রনিও রয়েছে, যেখানে বাচ্চাদের যেখানে বড়দেরকে অভিভাবক বলে গণ্য করেছেন কবি। কি বলেছেন? ওয়াইজ গার্জিয়ানস অফ দ্য পুয়ার, যারা নিজেদেরকে গরিবদের অভিভাবক বলে জানায়। ঠিক আছে। আর শেষে একটা মেটাফরও আছে, এঞ্জেল, দূত। তাহলে এঞ্জেলকে বাচ্চারা। ঠিক আছে, এঞ্জেলকে বাচ্চারা। তো এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, কবিতায় কবি কি বলতে চাইছেন? ব্ল্যাক আলটিমেট Black's ultimate goal in this final stanza is to unmask the hypocrisy of the Victorian industrialized charity system. ব্ল্যাকের এই ফাইনাল স্টাঞ্জায় আসল উদ্দেশ্য হচ্ছে যে তিনি সেই যুগের যে চ্যারিটি সিস্টেম, যারা অনুদান করে চ্যারিটি সিস্টেম, সেই অনুদানের যে ভণ্ডামি, আমি অনুদান করছি, বাচ্চাদের সেবা করছি, ঈশ্বরের সেবা করছি, এই ভণ্ডামিটাকে তিনি কিন্তু একেবারে ভেঙে দিয়েছেন। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো দেখো, এই কবিতা থেকে আমাদের এই পর্যন্ত অর্থাৎ 2025-এ একটা 5 মার্কসের কোশ্চেন এসকে বিউ থেকে এসেছিল। এটা দেখো, হাউ ডাজ ব্ল্যাক প্রেজেন্ট দ্য মিজারি অ্যান্ড সাফারিং অফ দ্য চিলড্রেন ইন দ্য হোলি থার্সডে পোয়েম। এটা বিগত বছরে অর্থাৎ 2025-এ 5 মার্কসের কোশ্চেন তোমাদের এসকে বিউ এর থেকে এসেছিল। 5th সেমিস্টারে তোমাদের হোলি থার্সডে কবিতাটা আছে, এবং সেখান থেকে এই প্রশ্নটা তোমাদের এসেছিল। ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটাও তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না তোমরা অ্যান্সার করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত থাকছে। হোলি থার্সডের যে আরো একটা কবিতা আছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে, সেটাও তোমাদের অন্য ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 5 মার্কসের এবং 10 মার্কসের, সেগুলাও তোমাদেরকে অন্যান্য ভিডিওতে আমি দিয়ে দেব, সেখানে তোমরা দেখবে। এবং যদি কোনো রকমের তোমাদের ক্লাস করার ইচ্ছা থাকে, কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তা তোমরা নিশ্চয়ই যোগাযোগ করো। ঝালদা, বলরামপুর, পুরুলিয়া, কাশীপুর, এই সমস্ত কলেজে যারা পড়াশোনা করো, তারা আমার এখানে সব রকমের সুবিধা তোমরা পাবে। ক্লাসের নোটস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন, সব কিছু পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।